নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলের একটি নতুন উইকেন্ড ট্যুরের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা ঘুরে দেখে নেব বাঙালির প্রিয় রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি। জয়দেব কবি চণ্ডী দাসের ধাম আছে নলহাটে নলাটেশ্বরী, তারা ফিরে পামাকে পারে আছে ফুলরা মালা ফুলে, যাও যাও এই দেশ বিদেশে মানুষ গো যাও এই কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার সারাদিনের বেশ অনেকগুলি ট্রেন আছে, কিন্তু সকাল সকাল পৌঁছাবো বলে আমরা ভোর 6টার গণদেবতা এক্সপ্রেসে উঠে চলে এলাম শান্তিনিকেতন। ট্রেনে বাউল গান শুনতে শুনতে এবং চারপাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা বোলপুর স্টেশনে নেমে পড়লাম। স্টেশনে নেমে ব্রেকফাস্ট সেরে নিয়ে স্টেশন সংলগ্ন গীতাঞ্জলি রেল মিউজিয়ামটি আমরা ঘুরে নিলাম। তারপর একটি টোটো করে চলে এলাম আমাদের দুদিনের আস্তানা রাজবাড়ি রিসর্টে। আগে থেকে বুকিং করে রাখা এই রিসর্টের যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। রাজবাড়ি রিসর্টটি খুব সুন্দর ও সুসজ্জিত। খোলা উঠোন, খড়ের ছাউনি, সুইমিং পুল, ফুলে ভরা বাগান এবং সুন্দর খাবারের মান ও রুম সার্ভিস সব মিলিয়ে রাজবাড়ি রিসর্টকে 5 স্টার রেটিং দেওয়াই যায়। রিসর্টে পৌঁছে একটু ভালো করে এক্সপ্লোর করে নিয়ে আমরা রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরবেলাটা একটু রেস্ট নিয়ে বিকেল হতেই আমরা সদল বলে বেরিয়ে পড়লাম কাছেই অবস্থিত কঙ্কালীতলাতে মায়ের মন্দিরটি ঘুরে দেখতে। 51 পীঠের একটি প্রসিদ্ধ পীঠ হলো এই কঙ্কালীতলা। এখানে সতীর কাকল অর্থাৎ কোমর পড়েছিল, তাই এই স্থানের নাম কঙ্কালীতলা। কোপাই নদীর তীরে জাগ্রত এই মায়ের মন্দিরে বোলপুর এলে অবশ্যই একটিবার দর্শন করে যাবেন। ছবি আঁকি এক মনে
মহাকালীতলাতে মায়ের পুজো দিয়ে ও সাঁওতালি নাচ দেখে বিকেলটা বেশ কাটলো আমাদের। তারপর সবাই মিলে রিসর্টে ফিরে এলাম। আমরা যেহেতু শান্তিনিকেতন ট্রিপটা হোলির কয়েকদিন আগেই করেছিলাম, তাই সন্ধ্যাটা কাটলো ভ্রমণ সঙ্গীদের সাথে আবির খেলে ও রিসর্ট থেকে অ্যারেঞ্জ করে দেওয়া বাউল গানের আড্ডায়। তারই কিছু মুহূর্তের স্মৃতি ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। কিছুটা পথ চলে প্রথমেই চলে এলাম বিশ্বভারতীর প্রাঙ্গণে। বর্তমানে বিশ্বভারতী কলেজ ক্যাম্পাসে ভ্রমণার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না, তাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ব্যতীত বাকি জায়গাগুলি আমরা ঘুরে দেখলাম। পায়ে পায়ে ঘুরে আমরা দেখে নিলাম জগদীশ কানন পুরানো মেলার মাঠ, ছাতিমতলা, বিশ্বভারতী কমপ্লেক্স ও আশ্রম, উপাসনা গৃহ প্রভৃতি। এছাড়াও দেখলাম সেই মস্ত তালগাছটি যেটির কথা কবি তার কুটিরবাসী নামক কবিতায় এই বিশ্বভারতীর শিক্ষক শ্রী তেজসচন্দ্র সেনের স্মৃতির উদ্দেশ্যে লিখেছিলেন। সর্বশেষে আমরা ঘুরে নিলাম উত্তরায়ণ কমপ্লেক্সটি, যেটি একটি মিউজিয়াম এবং কবিগুরুর ব্যবহৃত বহু জিনিস ও বিশ্বভারতী গঠনের বহু স্মৃতি সযত্নে সকলের দেখার জন্য সাজিয়ে রাখা আছে। তবে মনে রাখবেন, এই মিউজিয়ামটিতে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই যা দেখবেন তা স্মৃতির মণিকোঠায় রেখে দেওয়াই কাম্য। বিশ্বভারতী কমপ্লেক্স ঘুরে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। কিছুটা পথ চলে এসে পড়লাম সৃজনী শিল্পগ্রামে। গোটা বোলপুরের মধ্যে সবচেয়ে সুন্দর স্পট আমার মনে হয় এই শিল্পগ্রাম। শিল্পগ্রাম নামটা একেবারে যথাযথ কেন, সেটা এখানে প্রবেশ করলেই বেশ বোঝা যায়। সৃজনী শিল্পগ্রামের প্রত্যেকটি অংশ নানা রকম শিল্পকার্য দিয়ে সুসজ্জিত। কোথাও বা রকমারি হাতে তৈরি পুতুলের সম্ভার,
কোথাও বা ছেনি হাতুড়ি দিয়ে খোদাই করা নানান রকম সুন্দর সুন্দর মূর্তি। এছাড়াও শিল্পগ্রামের মধ্যে ভারতের প্রত্যেকটি রাজ্যের একটি করে আলাদা ঘর বানানো আছে। সেই ঘরগুলি সেই বিশেষ রাজ্যের সংস্কৃতি, সাজসজ্জা, ফোক আর্ট এবং কালচারকে রিপ্রেজেন্ট করছে। সৃজনী শিল্পগ্রামে ঘণ্টাখানেক সময় কাটিয়ে এবার আমরা সাঁওতাল গ্রামের মধ্যে দিয়ে চলে এলাম একটু দুপুরে ভুরিভোজ সেরে নিতে। শান্তিনিকেতনে বহু নামি দামি হোটেল আছে, তবে সোনাঝুরির জঙ্গলের মাঝে অবস্থিত বনবিথির হেসেলঘর রেস্টুরেন্টটির খাবারের মান ও টেস্ট ভীষণ ভালো শুনেছিলাম, তাই ওখানেই দুপুরের খাওয়া দাওয়া সারব বলে ঠিক করলাম। দামটা বেশির দিকে হলেও খাবারের মান সত্যিই ভালো। পেট ভরে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা এবার চলে এলাম আমাদের পরবর্তী স্পট সুরুল রাজবাড়িটি ঘুরে দেখতে। ইতিহাস ঘাঁটলে জানা যায় সুরুল রাজবাড়ির এই পরিবারের পত্তন ঘটেছিল অষ্টাদশ শতাব্দীতে শ্রী ভরতচন্দ্র ঘোষের হাত ধরে। জাতিতে ঘোষ হলেও পরবর্তীকালে ইংরেজ সরকারের থেকে সরকার পদবি পেয়ে এনারা নামের পাশে সরকার পদবি লেখা শুরু করেন। এই জমিদার পরিবারের ব্যবসায় প্রচুর লাভ করে বর্ধমান ও বীরভূমের রাজাদের থেকে জমিদারত্ব কিনে নিয়ে শাসন শুরু করেন। বর্তমানে সুরুল রাজবাড়ির দুর্গাপুজোটি 300 বছরেরও বেশি প্রাচীন। দূর দূরান্ত থেকে বহু মানুষ দুর্গাপুজোয় ভিড় করেন এই বাড়িতে। সুরুল রাজবাড়িটি ঘুরে আমরা এবার চললাম আমার কুটিরটি ঘুরে দেখতে। পথে দেখে নিলাম সুউচ্চ ধ্যানরত একটি বুদ্ধ মূর্তিও। বুদ্ধ মূর্তি দেখতে দেখতে আমরা এবার এসে পড়লাম আমার কুটির প্রাঙ্গণে। স্বাধীনতা সংগ্রামী সুসেন মুখার্জির হাত ধরে 1923 সালে গড়ে ওঠে আমার কুটির। এটি মূলত হস্তশিল্প ও গ্রামোন্নয়নের আদর্শে চলা একটি সংস্থা। স্বাধীনতার আগে আমার কুটির স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত হয়ে অনেক কাজ করলেও স্বাধীনতা পরবর্তী অধ্যায়ে এটি পুরোপুরি একটি গ্রামোন্নয়ন সমিতিতে পরিণত হয়, যাদের মূল লক্ষ্য হল গ্রামের কুটির শিল্পের উন্নতি এবং বিশ্ব দরবারে সেই শিল্পকে তুলে ধরার প্রয়াস। আমার কুটিরের ঠিক পাশ দিয়ে বয়ে চলা কোপাই নদী ঘুরে আমরা সুভেনির শপটিও দেখে নিলাম। এখানে লেদার, বাটিক, বাঁধনি, সেলাইয়ের বিভিন্ন সামগ্রী 100% অরিজিনাল কোয়ালিটি সার্টিফিকেট সহ বিক্রি করা হয়। মোমের ব্যাপারটা কি, মোমটা হচ্ছে ডিজাইনের ভেতরে। এটা আপনি এখন যেটা করছেন এটা কি? এটা ডিজাইনের সাদাটাকে রাখছি, মানে এটা মোমটা দিচ্ছেন তাই তো? মোমটা দিচ্ছি। মোমটা দিলে কি হয়, মানে ওইটুকু জায়গায় রং হবে না, বাকিটা রং হবে। এটাকে কভার করে দাও, বুঝতে পারলে? এইটা যখন এবার এটা তো গরম গরম করছে, এইটা আস্তে আস্তে জমে যাবে। এবার যখন এটাকে রঙে চুবাবে তখন ওইটুকু পার্টটা রং হবে না, বাকিগুলো তো রং হবে। এইবারে এইটা ওঠে কি করে, মোমটা ওঠে কি করে? গরম জলে গুঁড়ো গুঁড়ো
গুঁড়ো দিয়ে। করে ও গরম জলে তারপরে তো ওই জায়গাটা আবার অন্য কোনো কালার দিতে চাইলে তখন আরেকটা। আপনি এটা কি বানাচ্ছেন শাড়ি? যতবার কালার করা হবে ততবার কিন্তু এইভাবেই মোম দিয়ে দিয়ে ডিজাইন গুলোকে তোলা হবে, কালার বাই কালার। তো একটা এই যে এটা মনে হয় ওড়না এটা কি না? বানাচ্ছেন ওর না শাড়ি? এটা না কামিজ পিস। কামিজ পিস। এটা করতে কতক্ষণ সময় লাগবে দিদি? আমরা তো প্রথমে সাদাটাকে লাগাই, পুরো কমপ্লিট করি। পুরো প্রসেসটা হতে কতদিন লাগে? একটা সংগ্রহ করতে হবে আমাদের এক মাস। একটা সেট মানে জিনিস তৈরি করতে, তাই তো? এরপরে গোল্ডেন কালারটা দিয়েছে। অরেঞ্জ আপনি কি বলছেন দিদি সেই সেম? আমার কুটির ঘুরে এবার আমরা এগিয়ে চললাম আমাদের শান্তিনিকেতন ভ্রমণের শেষ স্পট সোনাঝুরির হাটটি ঘুরে দেখতে। খোলা মাঠে সোনাঝুরির গাছের তলায় এই হাট একটি অপূর্ব জায়গা এবং কেনাকাটার জন্য একেবারে পারফেক্ট। কেনাকাটা, অল্প স্বল্প খাওয়া দাওয়া, সঙ্গে বাউল গান ও সাঁওতাল নাচ, সব মিলিয়ে সোনাঝুরির হাট অনবদ্য একটি স্পট। হাটে ঢোকার আগে ঘুরে নিলাম সোনাঝুরি হাটের খুব কাছেই অবস্থিত প্রকৃতি ভবন জায়গাটি। এটি একটি নেচার আর্ট মিউজিয়াম। কবিগুরুর স্মৃতি ও সম্মানার্থে এই মিউজিয়ামটি বানানো। এখানকার প্রত্যেকটি আইটেমই প্রকৃতি থেকে নেওয়া, অর্থাৎ গাছের টুকরো বা পাথরকে এমনভাবে কেটে সজ্জিত করা হয়েছে যে মনে হবে প্রত্যেকটি জিনিসই একটি আর্ট ফর্মের রূপ পেয়েছে। খুব সুন্দর ও সুরুচিকর এই স্থান প্রকৃতি ভবন। প্রকৃতি ভবনের ভিতরের মিউজিয়ামে ছবি তোলা নিষেধ, তাই আমরা নিজেদের মতন করে একটু ঘুরে অল্প স্বল্প ছবি তুলে পায়ে পায়ে চলে এলাম আমাদের বহু প্রতীক্ষিত সোনাঝুরির হাটে। জমিয়ে শপিং করতে জামা কাপড়, গয়না, ঘর সাজানোর সামগ্রী সব মিলিয়ে সোনাঝুরির হাটকে শপিং প্রেমীদের স্বর্গরাজ্য বলাই চলে। সোনাঝুরির হাটে জমিয়ে শপিং করে আমরা বাউল গানের তালে তালে সাঁওতাল মহিলাদের সাথে একটু নেচে নিলাম। আমার 3 বছরের পুচকে কন্যাও শাড়ি পরে সাঁওতাল নাচের তালে দিব্যি কোমর দুলিয়ে নিল। Thank you.
রাজহরির হাটে সুন্দর সময় কাটিয়ে আমরা শেষ করলাম আমাদের শান্তিনিকেতন ভ্রমণ। তারপর বিকেলের ট্রেন ধরে রাত্রের মধ্যে ফিরে এলাম কলকাতায়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এমনই নানা ছোট বড় ট্যুর গাইড পেতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ শালমি। ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং।